বাটা কোম্পানির সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। আর 1971 সালে ঢাকার বাটা কোম্পানির ম্যানেজার ওডারল্যান্ড ছিলেন একজন মুক্তিযোদ্ধা, সেটা অনেকেই জানেন। এবার বাটা কোম্পানির কাহিনী শুনুন। টমাস সাহেবের জুতো বাটার প্রতিষ্ঠাতা। এক সাহেবের জীবনী হাতে এসেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ভদ্রলোক পেশায় ছিলেন মুচি বা চর্মকার। তার জীবনী পড়ে এমনই মুগ্ধ হয়ে যান বিভূতিভূষণ যে তিনি কাগজ কলম নিয়ে বসে পড়েন। পুরো জীবনীটা বিভূতিভূষণ বাংলায় অনুবাদ করেছিলেন। শুধু তাই নয়, তার মনে হয়েছিল এ জীবনী পড়া উচিত চাকরি প্রত্যাশী প্রত্যেকটি তরুণ তরুণীর। তিনি ছুটলেন বেঙ্গল কেমিক্যাল খ্যাত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে। জীবনী পড়ে আচার্যও মুগ্ধ। তিনি বিভূতিভূষণের বইটির ফরওয়ার্ড লিখে দিলেন। দুঃখের বিষয়, বইটি ছাপা হলেও জনপ্রিয় হয়নি। চর্মকারের জীবনী আবার কে পড়ে? টমাস ছেলেটির জন্ম চেকোস্লোভাকিয়াতে। মাত্র 10 বছর বয়সে সে মাতৃহারা। 6 বছর বয়স থেকে বাবার কাছে চামড়ার কাজ শিখতে শুরু করেন। 12 বছর বয়সেই টমাস জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠে। কিন্তু এই ছেলেটির চোখে তখন অন্য স্বপ্ন। মাত্র 18 বছর বয়সে ছেলেটি তার দাদা অ্যান্তনিন ও দিদি অ্যানাকে বুঝিয়ে বলেন যে একটি ছোট্ট দোকান থেকে আর কটা জুতো বিক্রি হবে, তার চেয়ে চলো আমরা 3 ভাই বোন মিলে একটি জুতোর কোম্পানি বানাই। তাতে জুতো বিক্রি হবে অনেক বেশি, আর সে কোম্পানিতে কর্মসংস্থান হবে কিছু মানুষের। কুড়িয়ে বাড়িয়ে মাত্র $320 জোগাড় করতে পেরেছিলেন 3 ভাই বোন। আর তাই দিয়েই 1894-তে তারা বানিয়ে ফেললেন একটি জুতোর কোম্পানি। মাত্র 10 জন কর্মীকে নিয়ে শুরু হওয়া সে কোম্পানিটা কিন্তু 1 বছরেই দেউলিয়া হয়ে গিয়েছিল। জুতো তৈরির চামড়া কেনার টাকাও ছিল না। অন্য কেউ হলে ব্যবসা সেখানেই ইতি টানতেন, কিন্তু তিনি সেখান থেকেই শুরু করলেন। বললেন, চামড়া নেই তো কি হয়েছে, ক্যানভাস কাপড় দিয়ে বানাবো জুতো। বানাতে খরচ বেশি নয়, তাই দামও হবে সস্তা। নতুনভাবে হলো জুতো আবিষ্কার। তৈরি হলো পৃথিবীর প্রথম ক্যানভাসের জুতো, যেটিকে আমরা বলি কেটস। আর সেই জুতো বাজারে পড়া মাত্রই সুপারহিট। 1 বছরের মধ্যে দেনা শোধ করে ঘুরে দাঁড়ালো টমাস সাহেবের কোম্পানি। টমাস সাহেব বুঝেছিলেন প্রোডাকশন বাড়াতে হলে আমেরিকার আবিষ্কার অ্যাসেম্বলি লাইন বস্তুটি আয়ত্ত করতে হবে। চলে গেলেন আমেরিকা। হাতে কলমে শিক্ষার অন্ধভক্ত ছিলেন তিনি। একবার তাকে একটি স্কুলে বক্তৃতা দিতে ডাকা হয়েছিল। ক্লাসে গিয়ে দেখেন বাচ্চারা মিশ্রণের অনুপাত নিয়ে জটিল অঙ্ক করছে ব্ল্যাকবোর্ডে। তিনি বললেন, ফেলে দাও এসব অঙ্ক, চলো কেক বানাই। মিশ্রণ আর অনুপাত শেখার এর থেকে আর ভালো অঙ্ক নেই। সেই ক্লাসে সত্যি সত্যি তিনি কেক বানিয়েছিলেন। এই প্র্যাকটিক্যালিটি থেকেই চেকোস্লোভাকিয়ার রাস্তাগুলোকেও রিডিজাইন করে দিয়েছিলেন তিনি। এই ব্যাপারে তার উক্তিটিকে সুন্দর অনুবাদ করেছিলেন বিভূতিভূষণ। পথের দৈর্ঘ্য কম হলেও জীবনের দৈর্ঘ্য বাড়ে। এ বাস্তবতা থেকেই জটিল সমস্যার সহজ সমাধান করেছেন টমাস সাহেব। একবার দেখা গেল কারখানা থেকে শোরুমে নিয়ে যাওয়ার পথে চুরি যাচ্ছে জুতার বাক্স। সবাই টমাস সাহেবকে বুদ্ধি দিল সিকিউরিটি গার্ড ভাড়া করার। তিনি বললেন, প্রথমে বাঁ পায়ের সব জুতোগুলো পাঠিয়ে দাও, আর 2 দিন পর ডান পায়ের। ব্যাস, জুতো চুরি রাতারাতি বন্ধ হয়ে গেল। ওনার জুতোর দামও তাই তিনি অদ্ভুতভাবে 9 সংখ্যাটা দিয়ে শেষ করতেন, কেননা উনি বুঝেছিলেন 100-এর জায়গায় 99 লিখলে ক্রেতারা বলবেন 100 টাকারও কমে পেলাম। সেই ট্র্যাডিশন কিন্তু আজও চলছে। আমেরিকা থেকে ফিরে অ্যাসেম্বলি লাইনের সাহায্যে টমাস সাহেব তার প্রোডাকশন বানিয়ে ফেললেন প্রায় 10 গুণ। কোম্পানির তখন রমরমা ব্যবসা। এর মধ্যে মারা গেলেন তার দাদা অ্যান্তনিন। দিদি অ্যানা বিয়ে করে ব্যবসা ছেড়ে চলে গেলেন। কোম্পানির হাল ধরলেন টমাস। তিনি বুঝেছিলেন ব্যবসা আসলে টিমওয়ার্ক, তাই তার কর্মচারীদের তিনি মুনাফার ভাগ দিতে লাগলেন। কিন্তু শর্ত হলো, ব্যবসায় মন্দা এলে তারা সেই ক্ষতির ভাগও নেবেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মিলিটারি জুতো তৈরির বিরাট কন্ট্রাক্ট পেলেন টমাস সাহেব।
তার ব্যবসা তখন সাফল্যের শিখরে। টমাস সাহেবের বানানো জুতো আমরা সবাই পরেছি। এই টমাস সাহেবই হলেন বাটা শু কোম্পানির প্রতিষ্ঠাতা টমাস বাটা। খুব ভালো হয় যদি বিভূতিভূষণের অনুবাদ করা টমাস বাটার জীবনীটাই পড়ে ফেলতে পারেন। মুগ্ধ হতে বেশি সময় লাগবে না। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি, ঢাকা।